মেঘ তোর সঙ্গে যাব, হাওয়ায় ভেসে শীতল কুড়াবো। মেঘ তোর সঙ্গে যাব, ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়াবো। অনেকদিন পর কেন যেন আজ আমার মনটা খুব ভালো লাগছে। চারিদিকের ফুরফুরে বাতাস আমার মন প্রাণকে জুড়িয়ে গেছে। আজ আমি অনেক মাছ পেয়েছি, যদিও সব মাছ আমি বাজারে বিক্রি করতে পারিনি। অবশিষ্ট মাছ নিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি। এতগুলো মাছ বিক্রি করতে বেশ রাত করে ফেলেছি। চারদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় দমকা হাওয়া বইবে। আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত। আশেপাশে যতদূর চোখ যায় কোনো মানুষের দেখা মেলে না। রাস্তার দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। আরে, এ কি? বৃষ্টিতে তো আমি একেবারে ভিজেই যাচ্ছি। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে আশেপাশে তাকিয়ে কিছু একটা দূরে আমি একটা মস্ত বড় বটগাছ দেখতে পেলাম। অন্ধকারে পথঘাট ভালো করে দেখা না গেলেও বটগাছটা ঠিকই দেখা যাচ্ছে। আমি সাইকেল নিয়ে দ্রুত বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে, কিন্তু বটগাছের নিচে বৃষ্টির পানি পড়ছে না। আমি অনেকটা নিরাপদেই সেখানে দাঁড়িয়ে রইলাম। ঘরে আমার প্রিয়তমা স্ত্রী অনেক আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। কি জানি, হয়তোবা আজ বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে খুব দুশ্চিন্তাও করছে। জানি না বৃষ্টি কখন যে থামবে আর কখন যে আমি বাড়ি ফিরব। আমি বটগাছের আশেপাশের পরিবেশটা ভালো করে দেখছিলাম। রোজ এই পথ দিয়ে বাজারে যাওয়া আসা করলেও ভালো করে দেখা হয়নি। শুনেছি এখানে কোথাও কবরস্থান আছে। বটগাছের পিছনে খানিকটা দূরে আমি বেশ কয়েকটা কবর দেখতে পেলাম। যদিও আমি খুব সাহসী, কিন্তু তবু কেন যেন আমার গা দিয়ে কাটা দিচ্ছিল। হয়তোবা আমাবস্যার রাতে নির্জন কবরস্থানের পাশে আমি একা আছি, তাই ভয় করছে। আমি কবরস্থান থেকে চোখ সরাবো ঠিক তখনই একটা কবরের ভিতর থেকে আলো বেরোতে দেখতে পেলাম। ভয়ে আমি চমকে উঠলাম। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আমি কি করব বুঝে ওঠার আগেই দেখলাম কবরের ভিতর থেকে একটা লাশ বেরিয়ে এলো। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছিল। বুকের ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার উপক্রম। পরক্ষণেই দেখলাম কবর থেকে আরো দুজন ব্যক্তি বেরিয়ে আসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এরা কারা। এই অপকর্মের শাস্তি হবে কবে জানি না। খামোকা আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি খুব অবাক হয়ে দেখছিলাম এরা লাশ চোর হলে সাদা কাপড় পরে আছে কেন? এরা কেউই আমাকে দেখতে পাচ্ছে না। আমি কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যেতেই আমি তাড়াহুড়ো করে আমার বাড়ির দিকে রওনা দিলাম। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থাটা খুব একটা ভালো নেই। আশেপাশ থেকে অনেক ব্যাঙের শব্দ আমার কানে ভেসে আসছে। কিছু সময় পর আমি আমার বাড়িতে পৌঁছে যাই। আমি সাইকেলটি বারান্দায় রেখে ব্যাগ হাতে ঘরে ঢুকতেই আমার স্ত্রী আমাকে বলল, আজ এত দেরি করে ফিরলে যে? আমি সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। মাছ বিক্রি করতে একটু দেরি হয়ে গেল, তারপরে আবার পথে একটু বৃষ্টিতে আটকা পড়লাম। বউ, মাছের ঝুড়িতে অনেকগুলো মাছ আছে, মাছগুলো কেটে একটু ভালো করে রান্না করো তো। আমি হাত মুখ ধুয়ে তাহলে ফ্রেশ হয়ে আসছি। কি গো,
ঝুড়িতে তো কোনো মাছ নেই। মাছ নেই মানে? কি বলছো তুমি? ঝুড়িতে এক ঝুড়ি মাছ ছিল। আমি খুব অবাক হলাম। পরক্ষণেই আমার বটগাছের নিচে ঘটে যাওয়া ঘটনাটার কথা মনে পড়ে গেল। আমাকে চুপচাপ দেখে বউ বলল, বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে এসেছো, হয়তো বা রাস্তায় মাছ পড়ে গিয়েছে, তুমি দেখতে পাওনি। তাই হবে হয়তো। আমি শিলাকে কিছু বুঝতে দিলাম না, অনেকটা স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। হয়তো বটগাছের পাশের ঘটনাটি, সেটা জানলে সে হয়তো ভয় পেয়ে যাবে, তাই ওকে আমি আর কিছু বললাম না। সেদিনও আমি হাটে মাছ বিক্রি করার পর আমার কাছে বেশ অনেকগুলো মাছ থেকে যায়। আমি মাছগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে আমি বটগাছের কাছাকাছি চলে আসলাম। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম, গতকাল আমি যে তিনজন লাশ চোরকে দেখছিলাম, তারা আজ বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। অমাবস্যার অন্ধকার রাতে আশেপাশের পরিবেশ ভালো করে না দেখা গেলেও সাদা কাপড় পরা তিনজন ব্যক্তিকে চিনতে আমার একটু ভুল হলো না। আমি খুব ভয়ে ভয়ে এগোচ্ছিলাম। যখনই আমি ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, তখনই ওরা আমাকে হাঁক ছেড়ে ডাক দিয়ে বলল, কি জেলে মাছ বিক্রি করে এলে নাকি? গতকাল তোমার মাছগুলো কিন্তু বেশ মজাদার ছিল। ওর ঝুড়িতে আরো মাছ আছে ভাই। লোকগুলোর কথা শুনে আমি বেশ অবাক হলাম। লোকগুলো আমার কাছে আসলো না, মাছ ধরল না, অথচ মাছ গায়েব। আর আজ বলছে মাছগুলো বেশ স্বাদ ছিল। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে লাগলো। এমন সময় লোকটি আবারও বলল, শোনো, তুমি চাইলে আমরা তোমাকে এমন একটা হাটের সন্ধান দিতে পারি যেখানে গিয়ে তুমি মাছ বিক্রি করলে অনেক ভালো দাম পাবে, আর তোমার সব মাছ বিক্রি হয়ে যাবে। ভালো দামার সব মাছ বিক্রি হবার কথা শুনে আমি খুব খুশি হয়ে যাই। আমার অভাবের সংসার, খেয়ে না খেয়ে কোনো রকমের দিন কাটাই। যদি অন্য কোনো হাটে গিয়ে ভালো দাম পাই, বিক্রি করতে পারি, তাহলে ক্ষতি কি? আমি আগের সবকিছু ভুলে গিয়ে লোকটির কথা আমি রাজি হয়ে গেলাম। আমি সেই হাটে যেতে চাই। বেশ, তবে চলো আমাদের সাথে। আমি সেই তিনজন লোকের পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। যেতে যেতে গভীর জঙ্গলে চলে যাচ্ছিলাম। আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, আশেপাশে কোনো পশু পাখির দেখাও মিলল না। জানি না কপালে কি আছে, তবে কেন জানি আমার ভয় করছে। তারপরও মনে সাহস নিয়ে এগিয়ে চললাম। কিছুটা পথ সামনে যাবার পর আমি সেই হাটে পৌঁছে যাই। আমি খুব অবাক হলাম, এত কাছে জঙ্গলের ভিতর এমন একটা হাট বসে, আর সেটা আমার জানাই ছিল না। সেই হাটে আমার পরিচিত আরো দুজন জেলে, তাদের সাথেও দেখা হয়। ওরা আগেই আমার সাথে মাছ ধরত। বেশ কয়েক মাস হলো ওদের সাথে আমার আর দেখা হয়নি। আমি খুব আগ্রহ নিয়ে ওদের কাছে গিয়ে বললাম, আরে মোর্শেদ ভাই, জামিল ভাই, আপনারা কেমন আছেন? অনেকদিন আপনাদের সাথে দেখা হলো না। তাদের আচরণে আমি খুব আশ্চর্য হলাম। ওরা আমার দিকে অচেনা মানুষের মতো তাকালো, তারপর কথা না বলেই চলে গেল। হিংসে হিংসে, আমি এখানে এসে মাছ বিক্রি করে ভালো দাম পাই, তা নিশ্চয়ই ওরা চায় না। যদি চাইতো তাহলে এই হাটের সন্ধান আমাকে আগেই দিত। কিছুক্ষণ পর সাদা কাপড় পরাটি এসে আমাকে 3 গুণ দাম দিয়ে মাছ নিয়ে যায়। আজ আমার খুব আনন্দ হচ্ছে, আমি খুশি ছিলাম। তারপর আমি বাড়ি ফিরে যাই। মনে মনে ভাবলাম, এখান থেকে আমি নিয়মিত এই হাটেই মাছ বিক্রি করব, তাহলে আর আমাকে অভাবে দিন কাটাতে হবে না।
মধ্যরাতের জঙ্গলে সেই বাজারটিতে যাই। আমি আবারও ভালো দামে মাছ বিক্রি করি। এভাবে বেশ 3-4 দিন ভালোই মাছ বিক্রি করলাম। মাছ ধরে সেই মধ্যরাতে হাটের দিকে হাঁটছিলাম। কিন্তু কি আশ্চর্য, আজ আর সেখানে কোনো হাট বসলো না। আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল এখানে কয়েকশো বছরেও কোনো মানুষ আসেনি। আমি ভুল রাস্তায় এলাম না তো? কি, মাছ বিক্রি করতে এসেছো? হঠাৎ পিছনে ফিরে কারো কথা শুনে আমি চমকে যাই। পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক হাতে জাল নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ ভর্তি পাকা দাড়ি আর বয়সের ভারে অনেকটা কুঁজো হয়ে গেছে। আমি তাকে বললাম, এখানে তো একটা হাট ছিল, আজ আজ সেই হাটটা কোথায় গেল? এখানে কোনো হাট নেই, মায়া, সবই মায়া। চলে যা এখান থেকে, আর কখনো আসবি না। কেন আসবো না কেন? আমি গরিব ছেলে, নুন আনতে আমার পান্তা ফুরিয়ে যায়। যদি এই হাটে আমি 2 পয়সা না কামাই তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। শোন, আমার হাতে এই জালটা নিয়ে যা। তুই তোর জাল দিয়ে যে মাছ পেতি, আমার এই জাল দিয়ে তার দ্বিগুণ মাছ পাবি। কিন্তু তুই আর কখনো এখানে আসিস না। আমি বৃদ্ধের কথা শুনে বৃদ্ধের জালটা নিয়ে বাড়ি ফিরে আসলাম। মাছ ধরতে চাই। বৃদ্ধের সেই জালে অনেক মাছ ধরা পড়ল। আমি আগে যে পরিমাণ মাছ পেতাম তার 4 গুণ বেশি মাছ আমি এখানে পেলাম। আমার জালে বেশি মাছ ধরা পড়ছে ঠিকই, কিন্তু মাছ তেমন একটা বিক্রি হচ্ছে না। আর যাও বা বিক্রি করছিলাম তার ন্যায্য দাম পাচ্ছিলাম না। আমি অনেকটা হতাশ হয়ে যাই। না, এভাবে আর চলতে পারে না। আমাকে আরো মধ্যরাতে হাটে যেতে হবে। আমি আর সময় নষ্ট না করে আমার সবগুলো মাছ নিয়ে আমি সেই মধ্যরাতের হাটের দিকে রওনা দিলাম। কিন্তু কি আশ্চর্য, আজও সেখানে কোনো হাট বসলো না। এত বড় একটা হাট কোথায় চলে গেল? আমি এসব ভাবছিলাম, এমন সময় আমি বুঝতে পারলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার গা ছমছম করছিল। ভয়ে আমি পিছনে ঘুরে তাকালাম। সেই বৃদ্ধ লোকটি। বৃদ্ধ আমাকে দেখে রেগে মেগে বলল, কি হলো, তুই আবার এখানে এসেছিস? তোকে না আমি এখানে আসতে মানা করেছিলাম? মানে আপনার জাল দিয়ে আমি আগের চেয়ে বেশি মাছ ঠিকই পাচ্ছি, কিন্তু ন্যায্য দাম পাচ্ছি না, আর ক্রেতাও ঠিক মতো পাচ্ছি না। তাই আমি এখানে চলে এসেছি, যেন আমি ন্যায্য দাম পাই। বুঝেছি, তোর মধ্যেও লোভ ঢুকে গেছে। তুইও লোভে পড়ে গিয়েছিস। তোর অবস্থাও বাকি দুজনের মতোই হবে। তুই নিজের ভালো বুঝলি না। বৃদ্ধ হাসতে হাসতে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমি খুব অবাক হলাম, জলজ্যান্ত একটা মানুষ কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল। আমি আশেপাশে ভালো করে তাকাচ্ছিলাম। এমন সময় সেই 3 জন লোক উপর থেকে লাফিয়ে আমার সামনে পড়ে, আমাকে ঘিরে ধরল। আমার মনের ভিতর যেন কু ডাক ডাকছিল, বুকের ভেতরটা ধুক ধুক করছিল। তখন আমি দেখলাম সেই 3 জন মানুষ নয়, ওরা প্রেতাত্মা। মুহূর্তের মধ্যে ওদের চেহারা পাল্টে গেল। ওদের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে লালা ঝরছে, দাঁতগুলো বড় বড়, হাতের নখগুলো রাক্ষসের মতো। মনে হচ্ছে এই নখ দিয়ে এখনই আমার বুক চিরে খাবে। ভয়ে আমার প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। আমার হাত পা থরথর করে কাঁপছিল, আর মনে হচ্ছিল আজই বুঝি আমার শেষ দিন। এখনই বুঝি এই প্রেতাত্মাগুলোর হাতে আমি মারা পড়ব। আমি কিছু না ভেবেই মাছের ব্যাগটি ফেলে জোরে দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার পিছনে প্রেতাত্মাগুলো দৌড়াচ্ছে, কিন্তু আমি এক মুহূর্তের জন্য পিছনে ঘুরে তাকানোর সাহস পেলাম না। আমি এত দূরে দৌড়াচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো বাসও আমার সাথে পেরে উঠবে না। পিপাসায় বুকটা আমার ফেটে যাচ্ছিল, কিন্তু তবু আমি থামলাম না। দৌড়াতে দৌড়াতে এক সময় আমি আমার বাড়িতে এসে পৌঁছাই আর জ্ঞান হারিয়ে ফেলি।
আমার স্ত্রী আমার পাশে বসে আছে। আমাকে এমন ভীতু এবু দেখে আমার স্ত্রী আমাকে বলল, কি হলো? তোমার কি হয়েছিল? তুমি এত ভয় পেলে কেন? তারপর আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমার স্ত্রীকে বললাম। সব শুনে সে খুব অবাক হলো আর বলল, শুনো, তোমার সাথে যে হাটে পরিচিত দুইজন জেলের দেখা হয়েছিল, তাদের বাড়িতে গিয়ে একবার খোঁজ নাও। তারা হয়তো ওই হাট সম্পর্কে জানবে এবং তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের জানাও। সেই পরিচিত দুজন ছেলের বাড়িতে গেলাম। ওখানে গিয়ে যা শুনলাম, শোনার পর আমার মোটেও আমার বিশ্বাস হচ্ছিল না। ওনাদের পরিবারের লোকজন আমাকে বললেন, প্রায় 2 মাস আগে কোনো এক দুর্ঘটনায় ওনারা মাছ ধরতে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেনি। আমার আর বুঝতে বাকি রইল না যে ওনাদের সাথে কি ঘটেছে। আমি মন খারাপ করে বাড়ি ফিরে আসলাম এবং তারপর থেকে আমি আর কখনো সেই পথে পা চালাইনি।